বক্তব্য দিতেছে, কিন্তু হাউসে হয়তো সেটা প্রচার করা হচ্ছে না, হাউস থেকে সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই ফুটেজ হয়তো তারা গোপনে কোনো একটা ইন্টারন্যাশনাল মিডিয়াকে দিয়ে দিচ্ছে, সেই মিডিয়া থেকে সেটা প্রচারিত হয়েছে। এই গল্পগুলো কিন্তু অনেক আছে। এবং যেই সময়টা আসলে ইন্টারনেট ছিল না, সেই সময়ও তাদের এই ভূমিকাটা ছিল, এবং সেটার কারণে সেই সময় কিন্তু আমাদের বা আন্দোলনের গতিবিধি, আন্দোলনের সংবাদ কিছুটা হলেও প্রচার করা সম্ভব হয়েছে। এবং আমাদের দেশে যেহেতু সাংবাদিকতা বরাবরই একটা চ্যালেঞ্জের মুখে পড়ে, সাংবাদিকতা বিশেষত যারা নারীরা সাংবাদিক পেশায় আসে, যেহেতু আমাদের দেশের সাংবাদিকদের রাজনৈতিক বা অর্থনৈতিক নিরাপত্তা থাকে না, এবং মাঠ পর্যায়ে যারা তো যখন কাজ করে, যখন আন্দোলনে হামলা হয়, সেই হামলার শিকার সাংবাদিকরাও হয়। আমরা এর আগের সকল আন্দোলনেও এই ধরনের ঘটনাগুলো দেখেছি। তারপরে তারা চ্যালেঞ্জ মোকাবেলা করে সংবাদগুলো প্রচারের চেষ্টা করে, তারপর হাউস থেকে কতটুকু প্রচারিত হয় কি হয় না সেটার উপর হয়তো তাদের হাত থাকে না। এই জুলাই গণ অভ্যুত্থানেও এরকম অনেক সাংবাদিকরা মাঠে ছিলেন আমাদের সাথে একসাথে। আমি বলবো এটাও একটা যুদ্ধ ছিল তাদের জন্য। তারা গুলি খেয়েছেন, নির্যাতিত হয়েছেন এবং আহত হয়েছেন, শহীদ হয়েছেন। তাদের প্রতি আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা। এবং আমি মনে করি বাংলাদেশের গণমাধ্যম সাংবাদিকদের জন্য এটা গৌরবের যে জুলাই গণ অভ্যুত্থানেও যে তাদের সহকর্মীরা রাজপথে থেকে লড়াই করেছে ছাত্রদের সাথে, শ্রমিকদের সাথে, এবং শাহাদাত বরণ করেছে। আমাদের কাছে যে তালিকা, সেখানে আমি যদি নামগুলো উল্লেখ করি, শহীদ সাংবাদিক মোহাম্মদ মেহেদি হাসান, শহীদ সাংবাদিক শাকিল হোসেন, শহীদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তরাব, শহীদ সাংবাদিক মোহাম্মদ সোহেল আখুনজি, শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়, শহীদ সাংবাদিক প্রদীপ কুমার ভূমি। তো এরা আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে এই 6 জন সাংবাদিক শহীদ হয়েছেন। আরো অসংখ্য সাংবাদিক আহত হয়েছেন, যারা এখনো অনেকে হাসপাতালে আছেন, চিকিৎসা নিচ্ছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন। তাদের সবার প্রতি আমাদের জাতি হিসেবে অশেষ কৃতজ্ঞতা। এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা ইতিহাসের অংশ হয়ে গিয়েছে, ইতিহাস তাদেরকে স্মরণ করবে। এবং সরকারের জায়গা থেকে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি আমরা এই পরিবারগুলোর পাশে থাকার, এবং এই পরিবারগুলোর প্রতি আমাদের একটা কমিটমেন্ট। তাদের পুনর্বাসন, তাদের সে রাষ্ট্রীয় স্বীকৃতি, সম্মান, সেটা আমরা নিশ্চিত করব। তো নানা কারণে হয়তো সেখানে হয়তো এটা একটু সময় লাগছে, কিন্তু আমি বলবো যে সে আস্থাটি আমাদের উপর রাখুন, এবং আমরা অবশ্যই আপনাদের প্রতি সেই কমিটমেন্ট আমাদের আছে, এটাই আমাদের দায়িত্ব। আরেকটি বিষয় আমি বলবো যে বিগত 15 বছরে গণমাধ্যমের ভূমিকা, আমি মনে করি অনেকেই আলোচনা বললেন যে কিভাবে গণমাধ্যমকে কলুষিত করা হয়েছিল, দালাল সাংবাদিক শ্রেণী তৈরি করা হয়েছিল। আমরা জনগণ সবাই সেটা দেখেছে যে সাংবাদিকতাকে ব্যবহার করে তারা কিভাবে নিজেরা ফ্যাসিবাদের সহযোগীর ভূমিকা আবির্ভূত হয়েছিল। তো এই 15 বছরে গণমাধ্যমের ভূমিকা আসলে কি ছিল, এটা নিয়ে আমাদের আরো বেশি আলোচনা হওয়া প্রয়োজন। এবং মনে করি সাংবাদিকদের ভিতর থেকে এই আলোচনাটা হওয়া প্রয়োজন। এবং কারণ আমরা যদি এই আলোচনাটা না করি যে কিভাবে এই সাংবাদিকতা বা গণমাধ্যমকে আসলে কলুষিত করা হলো, ফ্যাসিবাদের অনুগত করা হলো, কেন গণমাধ্যম কথা বলতে পারলো না, এবং কি কি পদক্ষেপ নিলে আসলে সামনের দিনগুলোতে এই ধরনের বাস্তবতা থাকবে না, এই আলোচনা সাংবাদিকদের ভিতরেও আমি মনে করি আরো বেশি হওয়া উচিত। সরকারের জায়গা থেকে আমরা সেই ধরনের উদ্যোগগুলো নিতে আগ্রহী। বর্তমানে গণমাধ্যমের পরিস্থিতি নিয়ে নানা ধরনের বক্তব্য, নানা ধরনের কথা আছে। আমরা প্রথম থেকেই বলেছি, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন, আমরা সকল ধরনের সমালোচনাকে স্বাগত জানাই। এক শহীদ পরিবারের মা অনেক আন্দোলনের কথা বললেন। আমরা এই আন্দোলনগুলোকে বিগত সরকার বা বিগত সময় যেইভাবে আন্দোলনগুলোকে দমন করা হতো, আমরা সেই প্রক্রিয়ায় যাচ্ছি না। আমরা যথাসম্ভব চেষ্টা করছি যে আলোচনার মাধ্যমে
বা তাদের দাবির যৌক্তিক অংশটি মেনে নেওয়ার মাধ্যমে আন্দোলনগুলোকে নিষ্ক্রিয় করার। কিন্তু এই সুযোগে যদি ফ্যাসিবাদী যারা রয়েছেন, ফ্যাসিবাদের দোসর যারা এখনো আছে, তারা যদি ষড়যন্ত্রের চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু সরকার কঠোর হবে।